দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস। আজকে কিশোরগঞ্জে 2090 জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি সেক্রেটারি নির্বাচিত করবে। আমাদের তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্বাচিত হবে। রাকসুতে 12 মাসে 24 সংস্কারের ইশতেহার দিল শিবির সমর্থিত প্যানেল। চাকসুর মনোনয়ন যাচাই বাছাই কাল। সংকটের কিনারে দেশের চা শিল্প, ধারাবাহিক লোকসানের দাবি বাগান মালিকদের। এখনই নজর না দিলে বড় ক্ষতির শঙ্কা। এবং সাতক্ষীরার শ্যামনগরে প্রভাবশালীদের নদী দখল প্রতিযোগিতা, চরে অবৈধ স্থাপনা নির্মাণ, সংকুচিত হচ্ছে খোলপেটুয়া নদী। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকে শহরের পুরাতন স্টেডিয়ামের সম্মেলন কেন্দ্রে উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সম্মেলনের কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ ও মশিউর কায়েস। আমরা প্রথমে হারুনুর রশিদের কাছে যাব। হারুন, আপনাকে দেখছি যে দাঁড়িয়ে আছেন ভিতরে, সেখানে কখন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে আমাদেরকে জানাবেন, আর ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন যুক্ত হবে? সানি, উৎসবমুখর পরিবেশে আজকে কিশোরগঞ্জের জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই সম্মেলনের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই কিশোরগঞ্জে এসে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু সম্মেলন স্থলে আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই কিন্তু সম্মেলন স্থলে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। বিশেষ করে আমরা দেখছি যে কিশোরগঞ্জের যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়ক কিন্তু এখন মিলিত হয়েছে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এবং এখানে মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা আসছেন, এসে ইতিমধ্যেই সম্মেলনস্থলে অবস্থান নিতে শুরু করেছেন এবং এখানে সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তাদের জন্য একটি জায়গা রয়েছে, সেখানে তারা অবস্থান করবেন এবং অন্য একটি জায়গা যেখানে চেয়ার দেওয়া হয়েছে সেখানে যারা কাউন্সিলর রয়েছেন 2090 জন কাউন্সিলর যাদের ভোটে আজকে কিশোরগঞ্জের নেতৃত্ব নির্বাচিত হবে তাদের জন্য চেয়ার রাখা হয়েছে এবং সেই চেয়ারগুলোতে কিন্তু তারা বসবেন। ইতিমধ্যে কাউন্সিলর সহ নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলমের সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে আজকে এই দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জে মুক্ত পরিবেশে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে এবং বেশ কয়েকদিন যাবতেই কিন্তু নেতাকর্মীরা এই সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং আজকে কিন্তু কিশোরগঞ্জ শহরকে একটি নতুনভাবে সাজানো হয়েছে। রাস্তায় তোরণে তোরণে ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন ধরনের প্রচারণায় কিন্তু একেবারে ছেয়ে গেছে কিশোরগঞ্জের রাস্তাঘাট এবং কিছুক্ষণের মধ্যেই এই সবার কার্যক্রম শুরু হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কিশোরগঞ্জের 13টি উপজেলা এবং 8টি পৌরসভা রয়েছে। এই মোট 21টি ইউনিটের 2090 জন কাউন্সিলর রয়েছেন যারা ভোট প্রয়োগের মাধ্যমে আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির যে নতুন নেতৃত্ব সেটি নির্বাচিত করবেন এবং আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে এখানে সভাপতি পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন মোহাম্মদ শরীফুল আলম, যিনি বর্তমান কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসেন, এই 2 জন এখানে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আরও 4 জন বিএনপির নেতা যারা সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা আজকে এই তৃণমূলের নেতৃবৃন্দ যারা কাউন্সিলর রয়েছেন তাদের ভোটে কিন্তু আজকে তারা নির্বাচিত হবেন এবং এখানে আজকের এই যে সম্মেলন এটি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই সম্মেলনে যুক্ত হয়ে
নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে আমাদেরকে এখানে যারা সম্মেলন প্রস্তুতি কমিটির লোকজন রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু একেবারে উৎসব মুখর পরিবেশেই এখানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, পৌরসভা থেকে মিছিল নিয়ে কিন্তু এই যে পুরাতন স্টেডিয়াম মাঠ রয়েছে কিশোরগঞ্জের, সেখানে নেতাকর্মীরা আসছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সম্মেলন স্থল থেকে সর্বশেষ। সম্মেলন নিয়ে আরও জানতে আমরা যুক্ত হব মশিউর কায়েসের কাছে। কায়েস, এই সম্মেলন ঘিরে বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। কিশোরগঞ্জে আজকে মূলত উৎসবের একটা আমেজ বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মাঝে, যেটি কিন্তু শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই। তাদের মধ্যে আমরা দেখেছি পুরো জেলা জুড়ে কিন্তু একটা সাজ রব চলেছে। আমি যদি বলি যে বাহিরের যে অবস্থাটা, পুরো জেলা জুড়ে কিন্তু 2 শতাধিক তোরণ কিন্তু তৈরি করা হয়েছে, যেটি কিন্তু আসলে জানান দিচ্ছে যে এখানে আসলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই বিএনপির সম্মেলনকে ঘিরে। আমি যদি বলি যে এখানকার যে ব্যাপারগুলো রয়েছে, যে কিশোরগঞ্জে যে সম্মেলন হচ্ছে দীর্ঘ 9 বছর পর, সে কারণে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মাঝে একটা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে এবং জেলার যে বিভিন্ন অঞ্চল রয়েছে, 13টি উপজেলা রয়েছে, সেই উপজেলাগুলো থেকে কিন্তু তারা বিভিন্ন সুসজ্জিত র্যালির মাধ্যমে কিন্তু তারা স্টেডিয়াম ফটকে আসলে প্রবেশ করছে। স্টেডিয়ামে সেখানে তারা অংশ নিচ্ছে এবং তারা যে বিষয়টি বলছে যে দীর্ঘ সময় পর তাদের যে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে ভোটাধিকারের যে একটা ব্যাপার রয়েছে, সেটি কিন্তু তারা খুব ভালোভাবে দেখছে এবং এই বিষয়গুলোকে তারা বলছে যে ভোটের অধিকার ফিরে আসার একটা খুবই ভালো একটা দিক। এবং এখানে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে 2 জন সভাপতি প্রার্থী রয়েছেন এবং সেখানে 4 জন কিন্তু সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন। তারা কিন্তু মূলত এখানে লড়বেন এবং তাদেরকে বিভিন্ন কাউন্সিলর তাদেরকে ভোট প্রদান করবে। কিন্তু এখানে 2000-এরও বেশি ভোটার কিন্তু রয়েছে। তাদেরকে ভোটের মাধ্যমে কিন্তু এখান থেকে সামনে যে কমিটিটি হবে সেটার কিন্তু আসলে তারা নির্বাচন করবে কিশোরগঞ্জ থেকে। তো এই সকাল থেকে আমরা দেখেছি একদম বিভিন্ন উপজেলা থেকে তারা বিভিন্ন গাড়ি বহন নিয়ে কিশোরগঞ্জ জেলায় তারা এসে হাজির হয়েছে এবং বিভিন্ন র্যালি সুসজ্জিত মিছিলের মাধ্যমে তারা কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করছে এবং তারা তাদের যে জায়গাগুলো আছে সেগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন সাজে কিন্তু তারা সুসজ্জিত হচ্ছে। এছাড়াও আজকে যে কথা রয়েছে, এখানে বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভার্চুয়ালি তিনি কানেক্ট হবেন এবং তিনি বক্তব্য রাখবেন। সেই বিষয়টিতে তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে সামনে আগামীর কি নির্দেশনা আসে দলের প্রধানের পক্ষ থেকে। পাশাপাশি এখানে উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে কথা রয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও কিন্তু আমরা যতটা জানতে পেরেছি তিনিও কিন্তু কাছাকাছি চলে এসেছেন এবং তিনি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই এই সম্মেলনে যোগ দেবেন, এরকমটি কিন্তু কথা রয়েছে। তো আমি যদি সব মিলিয়ে যদি বলি যে কিশোরগঞ্জের যে আজকের যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে অবস্থাটা বিরাজ করছে, সেটি কিন্তু একেবারেই উৎসবের আমেজ নিয়ে কিন্তু তারা আজকের এই সম্মেলনটিতে উপস্থিত হয়েছে। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য বিএনপি সম্মেলনের। সানি, কায়েস, আমরা সম্মেলন নিয়ে আরও জানতে পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। কিশোরগঞ্জের জেলা বিএনপির সম্মেলন ঘিরে তার সবশেষ খবর জানাচ্ছিলেন 2 সহকর্মী। রাকসু নির্বাচন ঘিরে ইশতেহার ঘোষণা করেছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। 12 মাসে 24 সংস্কারের প্রতিশ্রুতি প্রার্থীদের। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ঘোষিত ইশতেহারে কোন বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়েছে জানাবেন। সানি, কিছুক্ষণ আগেই এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম, সেই প্রচারণার কার্যক্রমের পাশাপাশি এখানে কিছুক্ষণ আগেই ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে 24 দফা ইশতেহার কিন্তু ঘোষণা করা হয়েছে। মূলত সেখানে যে বিষয়টি সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে জুলাই অভ্যুত্থানের যে দিকটি, সেটি কিন্তু তারা তুলে ধরেছেন। পাশাপাশি আবাসিক হলগুলোতে খাদ্য সংকট, বাস বা যে সংকট এবং আবাসন সংকট সহ অন্য আরও যে সংকটগুলো আছে সেগুলো কিন্তু
তারা তুলে ধরেছে। তবে মোটা দাগে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, মানসম্মত খাবারের নিশ্চয়তা, শিক্ষা ও গবেষণার গুরুত্ব আরোপ, লাইব্রেরি রিডিং রুম সম্প্রসারণ ও সংস্কার, প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, ইন্টারনেট সেবা, পরিবহন ব্যবস্থা সহজীকরণ, টিচার্স ইভ্যালুয়েশন, ওয়ান ক্যাম্পাস জব, শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকরণ এবং চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ সহ নিরাপদ ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা, তথ্যসেবা নিশ্চিতকরণ, পূর্ণাঙ্গ টিএইচসিসি বাস্তবায়ন সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণও কিন্তু তারা এখানে তুলে ধরেছেন তাদের ইশতেহারে। সংস্কৃতির বৈচিত্র্যায়ন, ক্রীড়া উন্নয়ন, ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস, ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, হাইজেনিক স্যানিটাইজেশন, সাহিত্য প্রকাশনা, সামাজিক সংগঠন, অপরাধ দমন সহ এই 24 ধরনের দফা কিন্তু তারা তাদের যে ইশতেহার সেখানে তুলে ধরেছেন। মূলত শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ার জন্যই কিন্তু তাদের যে ইশতেহার সেগুলো কিন্তু এখানে তারা উত্থাপন করেছেন। তারা চাচ্ছে যে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের যেসব অধিকার আদায় দরকার, শিক্ষার্থীরা যাতে তাদের হয়ে কাজ করতে পারে এমনটাই কিন্তু তারা বলছেন। তবে সব মিলিয়ে তাদের যে ইশতেহারে সেটি কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ইশতেহার এবং সেই শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই মূলত রাকসু নির্বাচনে তাদের জায়গা থেকে ইশতেহারগুলো তারা ঘোষণা করেছেন। তারা চাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ শিক্ষার্থী বান্ধব সেটি যাতে তাদের ইশতেহারে থাকে এবং তারা জয়ী হয়ে যাতে এই কাজগুলো 12 মাসে করতে পারেন এমনটি কিন্তু তারা বলছেন। সানি, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সবশেষ তথ্য আমার কাছে। রাকসু নির্বাচন ঘিরে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। এদিকে কাল শুরু হচ্ছে চাকসুর মনোনয়নপত্র যাচাই বাছাই, এরপর প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহার এবং বুধবার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত 10টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়াও অনেক প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়বেন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও অনেক প্রার্থী ভোটারদের মন জয় করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। এদিকে চাকসু নির্বাচনে ভিপি পদে 25 জন এবং জিএস ও এজিএস পদে 22 জন করে মনোনয়ন জমা দিয়েছেন। বাংলাদেশের চা শিল্প এখন অনেকটাই সংকটের কিনারে। ব্যাংক থেকে অর্থ সহায়তা না পাওয়া, উৎপাদন খরচ ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে গত কয়েক বছরে বাগানগুলোতে লোকসান হওয়া চা শিল্প টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন বাগান মালিকরা। বিশেষজ্ঞরা বলছেন দেশের অন্যান্য শিল্প খাতের মতো চা শিল্প সরকারের বিশেষ নজর না দিলে ভবিষ্যতে আরও সংকটে পড়বে খাত। গোলজার আহমেদের প্রতিবেদন। গত কয়েক বছর থেকেই সিলেটের চা বাগানগুলোতে চলছে নানান অস্থিরতা। বিশেষ করে ধারাবাহিকভাবে চায়ের উৎপাদন খরচ বৃদ্ধিতে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে বাগান মালিকদের। এছাড়া শ্রমিক অসন্তোষ আর ব্যাংক থেকে আর্থিক সহায়তা না পাওয়া সহ নানান কারণে এখন সিলেটের বেশিরভাগ চা বাগানই বন্ধ হওয়ার উপক্রম। বাগান মালিকরা বলছেন ধীরে ধীরে বিনিয়োগের অভাব আর বাজার অস্থিরতায় তীব্র সংকটের মুখে তারা। বাগান ব্যবস্থাপনায় লেবার ওয়েজেস দেওয়া সবচেয়ে জটিল হয়ে যাচ্ছে, কারণ আমি চা বিক্রি করে তো লস হচ্ছে, আমার পোষানো যাচ্ছে না। যে জায়গায় চায়ের বর্তমান ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আমরা বলি ওইটা প্রায় 225-30 টাকা, কিন্তু চা এভারেজে বিক্রি হইতেছে 170 থেকে 80 টাকা। বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান বলছেন এই শিল্প না থাকলে শুধু বাগান মালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, বরং বিশাল জনগোষ্ঠী বেকার হওয়ার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। চা শিল্পের একটা ক্রান্তি লগ্ন, কিন্তু এটা আমরা কিভাবে এর থেকে আমরা উত্তরণ পাব? উত্তরণ পেতে হবে। যদি উত্তরণ না পাই তাহলে তো এই শিল্প আর থাকবে না। এই শিল্প যখন থাকবে না, বহু মানুষ আনএমপ্লয়েড হয়ে যাবে। দেশের চায়ের প্রকৃত অবস্থা শোচনীয় হওয়ায় সংশ্লিষ্টরা বলছেন ভঙ্গুর বাজার ব্যবস্থার কারণেই এ শিল্প এখন হুমকির মুখে। তাই চায়ের দাম বৃদ্ধি সহ পণ্যটিকে রপ্তানিমুখী করার পরামর্শ দেন তারা। ইন্টারনাল কনজিউম বেড়েছে ঠিক আছে, কিন্তু এক্সপোর্ট যদি আপনি না যান তাহলে চায়ের কিন্তু প্রাইস বাড়বে না। আর ইতিমধ্যে আপনি জানতে পারছেন যে সিওপি বেড়ে গেছে, সুতরাং সিওপি বেড়ে গেলে যদি আপনাকে সেটা মিনিমাইজ করতে হয় তাহলে আপনাকে প্রাইস ভালো পেতে হবে। যে আমাদের যে চা বাগানগুলো আছে তাদের সমস্যাটা কোথায়? বাগান মালিকরা কেন নতুন নতুন টেকনোলজি নিচ্ছে না? কেন তাদের সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তাদেরকে পলিসি সাপোর্ট হতে পারে, ঋণ সাপোর্ট হতে পারে, যেভাবে যে সম্ভব সাপোর্টটুকু দেওয়া দরকার এটা দিতে হবে। 2-2.5 বছর ধরে
বাংলাদেশ চা বোর্ড কর্তৃপক্ষ বলছে এই শিল্পের দৈন্যদশা থেকে বের হতে সংশ্লিষ্ট সকল পক্ষ মিলে কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘুরে দাঁড়ানোর জন্য আমার মনে হয় যে গার্ডেন ওনার যারা আছে বা যারা বিজনেসের সাথে আছে তাদেরকে আরেকটু সহনীয় হওয়া দরকার। তার পাশাপাশি যদি সরকারের পক্ষ থেকে ব্যাংক ইন্টারেস্টটা যদি একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় তাহলে একটু উপকৃত হবে। চা শুধু অর্থনীতির একটি খাত নয়, বরং কয়েক লাখ মানুষের জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। গুলজার আহমেদ, এখন সিলেট। ফরিদপুরের 5 বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় শিশুটিকে গলা কাটা অবস্থায় কম্বলে পেঁচানো পাওয়া যায়। এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনা তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নিহতের পরিবার ও এলাকাবাসী। ঘটনা তদন্ত করে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। চোরাচালান, মাদক পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্তে সক্ষমতা বাড়িয়েছে বিজিবি। রাডার, ড্রোন, নাইট ভিশন, থার্মাল ক্যামেরা, দ্রুতগামী জলযান সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারে সীমান্তে নজরদারি করছেন তারা। একই সাথে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের বাংলাদেশি জলসীমা অতিক্রম না করতে জনসচেতনতা তৈরিতেও কাজ করছে বিজিবি। মন্তস বিদগ্ধের প্রতিবেদন। কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী ও সমুদ্রে ভাসমান নৌকাগুলোকে এভাবেই রাডারের সহায়তায় নজরদারি করছে বিজিবি। এই প্রযুক্তির মাধ্যমে প্রায় 96 নটিক্যাল মাইল এলাকা জুড়ে সম্ভব হচ্ছে রক্ষণাবেক্ষণ। মিয়ানমারের দিক থেকে শূন্য রেখা অতিক্রম করে কোনো নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলেই রাডার পর্যবেক্ষক বার্তা পাঠান টহল দলের কাছে। সেই বার্তা পেয়ে কয়েক মিনিটের মধ্যেই দ্রুতগামী জলযানে সেখানে পৌঁছে যায় বিজিবির টহল দল। এছাড়া ড্রোন ব্যবহার করে আকাশপথে এবং রাতে নাইট ভিশন, থার্মাল ক্যামেরায় পুরো নাফ নদী জুড়ে পর্যবেক্ষণ চালায় বিজিবি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কাজ করে এসব প্রযুক্তি। এতে ধরা পড়ছে সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান ও মানব পাচারকারীরা। কমে এসেছে রোহিঙ্গা অনুপ্রবেশও। মাদকের ক্ষেত্রে যখন কোনো নৌকা, নদীপথে নৌকা অথবা ককশিপ, ভাসমান, সাঁতার পারি যেই আসুক না কেন, এই রাডার আমাদের শো করে। আমরা এটা দিয়ে পরিষ্কার দেখতে পাই মিয়ানমার থেকে কোনো নৌকা বর্ডার ক্রস করে বাংলাদেশে আসলে অথবা কোনো লোক সাঁতরে বাংলাদেশে আসলে সেটাও আমরা ফাইন্ড আউট করতে পারি এবং সেই স্মাগলারদেরকে এবং মাদকদ্রব্য আটক করতে পারি। বিজিবি কর্মকর্তারা বলছেন, প্রযুক্তির সহায়তায় সমুদ্রপথে বাংলাদেশ ও মিয়ানমারের জলসীমা রক্ষণাবেক্ষণের সময় অনেক নৌকার সন্দেহজনক চলাচল নজরে আসছে, যার ডিজিটাল ফুটপ্রিন্ট বিজিবির হাতে রয়েছে। এসব তথ্য কোস্টগার্ড ও নৌবাহিনীকেও সরবরাহ করছে তারা। বিজিবি সূত্র বলছে, চট্টগ্রাম ও কুতুবদিয়ার কিছু ট্রলার ভাটার সময় রওনা হয়ে জোয়ারের সময় মিয়ানমারে প্রবেশ করে সেখানে পণ্য পৌঁছে দিয়ে বিনিময়ে আসছে টাকা বা মাদকের চালান। প্রযুক্তির নজরদারি আমরা সেন্ট মার্টিন ছাড়িয়ে আমাদের জলসীমা পর্যন্ত যতটুকু জায়গা আছে এটাকে বিস্তৃত করেছে এবং এর ফলশ্রুতিতে আমরা যথেষ্ট তথ্য উপাত্ত পাচ্ছি, যা আমরা আন্তঃবাহিনী সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নিয়মিত তথ্য দিয়ে যাচ্ছি। টেকনাফ সীমান্তে বিজিবির নজরদারি কেবল মাদক ও চোরাচালান রোধেই নয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার এক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। মনতোষ বেদজ্ঞ, এখন টেকনাফ, কক্সবাজার। সাতক্ষীরার শ্যামনগরের নদীর চর ভরাট করে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রভাবশালীরা মেতে উঠেছেন নদী দখলের প্রতিযোগিতায়। নির্মাণ করা হচ্ছে পাকা ভবন, এতে ক্রমেই সংকুচিত হচ্ছে খোলপেটুয়া নদী। আহসান রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। সাতক্ষীরার শ্যামনগরের বাণিজ্যিক কেন্দ্র নওয়াবেকি, যা উপকূলীয় এলাকার অন্যতম হাটবাজার। খোলপেটুয়া নদীর তীরে গড়ে ওঠা এ বাজার দীর্ঘদিন ধরেই স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র।
নওবেকি বাজার কেন্দ্র করে দিনে দিনে বাড়ছে দোকানপাটের সংখ্যা। তবে বাজারে জমি সংকট থাকায় পাশের খোলপেটুয়া নদীর চর দখল করে গড়ে তোলা হয়েছে দোকান। কেউ আবার গড়ে তুলেছেন সমিল, ইট বালুর ব্যবসা প্রতিষ্ঠান। নানা অজুহাতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কর্মকর্তারা এলে কয়েকদিনের জন্য কাজ বন্ধ থাকে, পরে আবার শুরু হয় নির্মাণ। প্রভাব দেখিয়ে তারা এই স্থানে দীর্ঘদিন কেউ 5 বিঘা 10 বিঘা জায়গা দখল করে এই নদীর চরে তারা তাদের ব্যবসা পরিচালনা করতেছে। বিভিন্ন ধরনের দোকান ঘর তৈরি হয়েছে, যেটা আসলে চরের উপরে হওয়ার কথা না। বাজারের চরজন দখল নাই, এটা প্রশাসনের কাছে আমাদের দাবি। চেয়ারম্যানের অভিযোগ, বারবার নিষেধ করার পরও থামছে না স্থাপনা নির্মাণ। এমনকি প্রশাসনের নিষেধাজ্ঞার সাইনবোর্ড পর্যন্ত সরিয়ে ফেলেছেন প্রভাবশালী দখলদাররা। প্রশাসনের কাছে একটা সাইনবোর্ড অনুমতি সবাইকে নিয়েছি যে আমরা অবৈধ স্থাপনা বা অবৈধ কোনো কিছু করলে আমরা সাইনবোর্ড দেবো। সেই সাইনবোর্ডটা আমরা ওখানে লাগিয়ে রাখছি। সেই সাইনবোর্ডটা আপাতত এখন নাই, যারা কাজ করছে হয়তো তারা উঠে ফেলছে। অবৈধ দখল ঠেকাতে স্থানীয় প্রশাসনের দাবি, প্রাথমিকভাবে নদী দখল বন্ধ করা হয়েছে। ইতোমধ্যে যেসব স্থাপনা নির্মাণ হয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দখলবাজ তাদের প্রতি মেসেজ যে আপনারা যাই করুন না কেন, কোনো না কোনো একদিন হয়তো সরকার তাদের সুবিধাজনক সময়ে, এবং শুধু সুবিধাজনক সময়ে না, যখন প্রয়োজন মনে করবে তখন হচ্ছে উচ্ছেদের জন্য যে অভিযানগুলো আমরা পরিচালিত করে থাকি, অভিযানেরই অংশ হিসেবে আমরা দখল উচ্ছেদ করব। খোলপেটুয়া নদী শুধু সাতক্ষীরার প্রাণ নয়, উপকূলীয় বাসিন্দাদের জীবন ও জীবিকার অন্যতম ভরসা। অথচ অবৈধ দখল আর স্থাপনা নির্মাণে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে নদীর প্রবাহ পথ। স্থানীয়রা বলছেন, প্রশাসনের অস্থায়ী অভিযান কিংবা সতর্কবার্তা নয়, নদীর অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও কার্যকর উচ্ছেদ অভিযান। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে ভারতের সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে তাকে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের নেতাকে আদালতে সোপর্দ করা হয়। তিনি ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনারুল আজিম আনারের কন্যার মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী। পুলিশ জানায়, গত বছর 24 নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি, কিন্তু সেখানে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জাল করে ভুয়া গমন দেখান। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়ে ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাকে আটক করে। জামালপুরে অসময়ে অতিরিক্ত বৃষ্টি ও তাপমাত্রা বাড়ায় চলতি মৌসুমে নষ্ট হয়েছে আগাম জাতের শীতকালীন সবজির বীজ ও চারা। এতে ক্ষতির মুখে জেলার প্রান্তিক কৃষকরা। এর মধ্যে জলবায়ু সহনশীল পলিনেট পদ্ধতিতে চারা রোপণে সফলতা পেয়েছেন অনেকে। ক্ষতি পুষিয়ে নিতে এই পদ্ধতি ব্যবহারের পরামর্শ তাদের। বিস্তারিত সহকর্মী জুয়েল রানার প্রতিবেদনে। জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলসিয়া গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রুমান মিয়া 2012 সালে প্রতিকূল আবহাওয়া সহনশীল পলিনেট পদ্ধতিতে ভার্মিকম্পোস্ট কোকোপিট ব্যবহার করে চারা উৎপাদন শুরু করেন। চলতি বছরে রুমান মরিচ, টমেটো, বেগুন, রঙিন ফুলকপি, G9 কলা সহ 15 প্রজাতির আগাম শীতকালীন সবজি চারা উৎপাদন করছেন তার নার্সারিতে। কালকে কেটে বানাইলাম। নার্সারিতে শুরু থেকে ছেলেকে কাজে সহযোগিতা করেন বাবা মা। এই নার্সারিতে উৎপাদিত চারা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় বগুড়া, কুষ্টিয়া, ভৈরব, সিলেট ও সুনামগঞ্জে। বিভিন্ন ধরনের সবজি চারা বিক্রি করে সব খরচ বাদ দিয়ে রোমান বছরে 20 থেকে 25 লক্ষ টাকা আয় করছেন। সুস্থ সবল চারাগুলি কিভাবে পৌঁছে দেওয়া যায় সেটার সেই লক্ষ্য নিয়েই আমরা আসলে সেই 2012 সাল থেকে আমরা অলরেডি এই পলিনেট হাউস পদ্ধতিতে আমরা কিন্তু এই চারাগুলি উৎপাদন করতেছি। আগে যে কৃষকেরা সনাতন পদ্ধতিতে চারা উৎপাদন করত, সেই চারাগুলি কিন্তু মাঠে যাওয়ার পর দেখা যাচ্ছে যে সেগুলো উল্টিং হচ্ছে, মানে মারা যাচ্ছে, পচন ধরতেছে। মরিচ হয় 2.5 টাকা করে, কলা চারা 30 টাকা করে, পেঁপের চারাও 30 টাকা করে। যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলে প্রতিনিয়ত আবহাওয়ার প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে চাষাবাদ করেন কৃষকরা। বৈরী পরিবেশে বেশ কয়েক বছর ধরে আগাম শীতকালীন সবজি উৎপাদন করতে গিয়ে আর্থিক লোকসানের মুখে পড়েছেন তারা।
এই অবস্থা থেকে উত্তরণে কৃষি বিভাগের সহযোগিতায় বর্তমানে পলিনেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট কোকোপিট ব্যবহার করে চারা রোপণ করছেন কৃষকরা। কৃষকদের সহায়তায় মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। কোকোপিটের যে টবের চারা, এটার চারাটা হয় আসলে পলিনেট হাউসে হয়। এটা অনেকদিন যে টাইমটা চারা মারা যাওয়ার কথা সেই টাইমটাতে সে পলিনেট হাউসে থাকে, সেখানে পচেও না আবার গরমেও মারা যায় না। সবাই যেন কোকোপিটের চারা ব্যবহার করেন, তাতে দেখা যাবে যে আমাদের গাছের চারার যে গুড়া পচন রোগ এগুলো হবে না, ঢলে পড়া রোগ হবে না, এবং অন্যান্য যে ব্যাকটেরিয়াজনিত রোগ আছে এগুলো হবে না। দেখা যাবে যে ফলন অনেক মাত্রায় বেশি হবে। এখানে ট্রেতে চারা করা হয় কোকো ডাস্ট এবং টাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে, এবং এই চারাগুলো অত্যন্ত সতেজ, সবল এবং শক্তিশালী হয়, এবং এইগুলা পরিবর্তিত আবহাওয়ায় টিকে থাকতে পারে। চলতি বছরে জামালপুরের মেলান্দহ উপজেলায় ১,৩১০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি রোপণ করা হয়েছে। জুয়েল রানা, এখন জামালপুর। মৌসুম শেষ দিকে হওয়ায় উত্তরাঞ্চলে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। শীতকালীন আগাম জাতের কিছু সবজি বাজারে আসলেও সেগুলোর দামও বেশ চড়া। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে জানাবেন? শীতের অতি আগাম যে সবজিগুলো আছে সেগুলো বাজারে খুব বেশি আসতে শুরু করে নাই, যার কারণে সবজির বাজার প্রত্যেক সপ্তাহেই আসলে খানিক করে বাড়ছে। আজকে বেশিরভাগ সবজি 50 টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। আজকের যে বাজার পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমরা সকাল থেকেই দেখছি যে আজকে গরুর মাংস বিক্রি হচ্ছে 650 থেকে 680 টাকায়, যেটি কিন্তু সৈয়দপুরে সবসময় 650 থেকে 700 টাকার মধ্যেই থাকে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 80 টাকায়, মাছ বিক্রি হচ্ছে মান ভেদে 250 থেকে 300 টাকা পর্যন্ত। আর সবজির বাজারের যেই ব্যাপারটি আসলে জানতে চেয়েছেন সেটি যদি বলি তাহলে বলতে হয় যে আজকে আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকায় মান ভেদে, শশা বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা, যেটি গত সপ্তাহে প্রায় 150 টাকায় বিক্রি হয়েছে, কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 70 টাকায়, লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 35 থেকে 40 টাকায়। আর অন্যতম গুরুত্বপূর্ণ পছন্দ করার যে সবজি রয়েছে চাল কুমড়া, সেটা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, পটল বিক্রি হচ্ছে 60 টাকায়, বিটরুট বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়, পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 120 টাকায়। বাজার পরিস্থিতি গত সপ্তাহের চেয়ে আমরা দেখছি যে প্রতি সবজিতেই প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন যে শীতের যেই মৌসুম সেটি এখনো পুরোপুরি শুরু হয়নি, এবং যেই ফসলের মাঠের যে ক্রপ ক্যালেন্ডার আছে সেটিও খানিকটা আসলে যেই সবজিগুলো যেই সিজনে হওয়ার কথা তার অনেক আগে হচ্ছে, যার ফলে মৌসুম শেষ হওয়ার আগেই ওই মৌসুমের সবজিগুলো বিক্রি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ উৎপাদন শেষ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু দাম খানিকটা বাড়ছে। আরেকটি ব্যাপার হলো এই অঞ্চলের উৎপাদিত সবজি আসলে উত্তরবঙ্গের বিভিন্ন যে পয়েন্টগুলো আছে, বগুড়া, দিনাজপুর, সেই জায়গাগুলোতে রপ্তানি হয়, যার ফলে এই অঞ্চলে উৎপাদিত শস্য এবং সবজিগুলো এই অঞ্চলের মানুষকে আসলে সেই একই ধরনের চড়া মূল্য দিয়ে আসলে কিনতে হচ্ছে। স্থানীয়রা বলছেন যে বাজার পরিস্থিতি যেটি আছে এটা যদি মনিটরিং করা যায় এবং হিমাগার যদি তৈরি করা যায় তাহলে এই অঞ্চলের উৎপাদিত সবজি অঞ্চলেই বিক্রি হবে, যার ফলে সেটি তখন তারা আসলে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। এদিকে ক্রেতারা বলছেন যে এই রমজান থেকে শুরু করে এই পর্যন্ত সবজির বাজার বেশ স্থিতিশীল ছিল, এবং গত 3 সপ্তাহ থেকে এটি আসলে বাড়তির দিকে। তারা বলছেন যে যদি বাজার পরিস্থিতি এরকম থাকে তাহলে শীতের মৌসুম আসার আগ পর্যন্ত যদি এরকম থাকে তাহলে সেটি তাদের জন্য খুব বেশি বিড়ম্বনার কারণ হবে না। তবে যে পর্যন্ত বেড়েছে প্রতি কেজি সবজি 50 টাকা কেজি দরে প্রায় বিক্রি হচ্ছে, আর যদি না বাড়ে তাহলে সেটি তাদের ভোগান্তির কারণ হবে না। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য মনিটরিংয়ের দাবিও তুলেছেন তারা। জানিয়েছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবর। সৈয়দপুর থেকে সবজি বাজারে দরদাম জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। এদিকে ভারতের ইলিশ রপ্তানির খবরে দুর্গাপূজার আগে ইলিশের দাম বেড়েছে। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, খুচরা বাজারে ইলিশের দাম কেমন, সেই সাথে সরবরাহ কেমন জানাবেন? সানি, এখন ঘড়ির কাঁটা ঠিক 11:30 ছাড়িয়েছে। আমি যেখানে রয়েছে এটি ইলিশ আহরণের জন্য প্রসিদ্ধ পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে এই সময় সাধারণত ইলিশ বেচাকেনা শেষ হয়ে যায়, তবে আজকে আমরা এসে দেখেছি যে ইলিশের সরবরাহ বেড়েছে। এখনো ঝাঁকে ঝাঁকে ইলিশ স্তূপ আকারে
এই বাজারে এই যে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং বেচা কেনা চলছে। তো আপনাকে জানিয়ে রাখি যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গা উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করেই এখানে ইলিশের যে সরবরাহ সেটি বেড়েছে এবং যারা এই দুর্গাপূজাকে টার্গেট করে সমুদ্রে মাছ শিকার করতে গিয়েছিলেন তারা কিন্তু ফিরতে শুরু করেছেন এবং তারা ফিরে এসেছেন অনেকেই। এ কারণে এই মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের যে উপস্থিতি আমরা বেড়েছে। তবে এখানে ইলিশের উপস্থিতি বাড়লেও যে দাম, সেই দাম কিন্তু অনেকটাই চড়া এবং এখানে হিসাব বিজ্ঞানের ভাষায় যদি বলি যে যোগান বাড়ার পাশাপাশি যদি চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায় তাহলে কিন্তু দামও স্বাভাবিক ক্রমে বেড়ে যায়। তো সেটি হয়েছে আজকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। প্রতিমন ইলিশ, বড় আকৃতির যে ইলিশগুলো সেগুলো বিক্রি করা হচ্ছে 90 থেকে 1 লক্ষ টাকা এবং মাঝারি আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 হাজার টাকা এবং ছোট আকৃতির ইলিশের উপস্থিতি বেশি, সেগুলো বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। এবং খুচরা বাজারে আপনি যেটি বললেন, খুচরা বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি করা হচ্ছে 2400 থেকে 2500 টাকা। বড় আকৃতির গুলো এবং মাঝারি আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 1500 থেকে 1800 টাকা পর্যন্ত। ছোট আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 800 থেকে 1200 টাকা কেজি পর্যন্ত। তবে একটি বিষয়, এখানে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের যারা কর্মকর্তা তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে গত বছরের থেকে ইলিশের যে সরবরাহ সেটি কিন্তু কমেছে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। গত বছর এই অর্থ বছরের শুরু থেকে মানে 1 জুলাই থেকে 19 সেপ্টেম্বর গতকাল পর্যন্ত ইলিশের সরবরাহ ছিল 714 মেট্রিক টন। তবে এবছর যে সামুদ্রিক মাছের প্রভাব পড়েছে, এখানে সামুদ্রিক অন্যান্য যে মাছ সেই মাছের উপস্থিতিও কমেছে। গত বছর এই সময়ে অন্যান্য মাছের উপস্থিতি ছিল 314 মেট্রিক টন, তবে এবছর সেই সময় অন্যান্য মাছের যে উপস্থিতি সেটি কিন্তু 200 মেট্রিক টন এসে থেকেছে। দেখা যাচ্ছে যে গত বছরের ব্যবধানে এবং প্রতি বছরই কিন্তু ইলিশের উপস্থিতি সহ অন্যান্য মাছের উপস্থিতি কমছে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। এর কারণ হিসাবে যেটি বলছেন যে এখানে নিষিদ্ধ জালে নির্বিচারে মাছ শিকার করা হয়, কিংবা এই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র যেখানে ইলিশ বেচাকেনা করা হয়, এই কেন্দ্র ছাড়াও কিন্তু চোরাই মার্কেট গুলোতে ইলিশ বেচাকেনা করা হয় এবং এই দুর্গাপূজাকে উপলক্ষ করে অনেক অসাধু জেলেরা তারা সমুদ্রী মাছ বেচাকেনা করছেন বলে আমাদের জানিয়েছেন পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তারা। তো সার্বিক ক্রমে যে ইলিশের উপস্থিতি আরো বাড়তে পারে বলে এখানকার যে ব্যবসায়ীরা তারা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বর্ধমান পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ তথ্য। বরগুনা থেকে ইলিশের সরবরাহ ও বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। আবহাওয়া ভালো থাকা এবং পোকার আক্রমণ না থাকায় যশোরে আখের ফলন বেশ ভালো হয়েছে। এ নিয়ে আরও জানাতে যশোরের বাঘারপাড়া থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, চলতি মৌসুমে কত টাকার আখ বিক্রির লক্ষ্য নিয়েছে ব্যবসায়ীরা, জানাবেন। আমি দেখতে পাচ্ছি এটি যশোর বাঘারপাড়া উপজেলার ক্ষেত, এই থেকে 30,000 টাকার বেশি। সেক্ষেত্রে তিনি প্রায় 2 লাখ টাকার আখ বিক্রি করতে পারবেন বলে আমাদের জানিয়েছেন। শুধু এই চাষি নয়, এই অঞ্চলের প্রায় 300 হেক্টর জমি রয়েছে, সেই 300 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। সেই আখের কিন্তু ফলন এবছর ভালো হয়েছে, সেই আখ বিক্রিও কিন্তু ভালো হচ্ছে। ইতিমধ্যে বাজারে বিক্রি হচ্ছে, প্রতিটি পিস আখ বিক্রি হচ্ছে 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত। যদি ভালো মানভেদে বেশি আখ হয় সেটি 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানকার চাষিরা যেটি জানিয়েছেন তার এবছর আবহাওয়া ভালো থাকায় তাদের ফলনও ভালো হচ্ছে, অন্য বছরের তুলনায় দামও তারা ভালো পাচ্ছেন। এক্ষেত্রে সব মিলে প্রায় 25 কোটি টাকার আখ বিক্রি হবে এই জেলা থেকে, এমনটি জানিয়েছেন কৃষি অফিসাররা। এই যে চাষটি দেখছেন এখানে দীর্ঘমেয়াদী ফসল হলেও আখ, তার সাথে সাথী ফসল হিসেবে মূলা, অন্যান্য যে সবজি সেটি চাষ করা যায়, সেক্ষেত্রে তারা খরচ উঠাতে পারে। বাড়তি যে খরচ সেটি উঠিয়ে তারা আরো বেশি লাভবান হতে পারে এবং এমনটি জানিয়েছেন যারা চাষি রয়েছেন তারা। এবছর আবহাওয়া কিছুটা ভালো থাকায় পোকার আক্রমণটা কম হয়েছে এবং আখের উচ্চতা যেটি রয়েছেন সেটি বেশি হয়েছে, এজন্য দামটিও কিন্তু তারা বেশি পাচ্ছেন। বলছেন যে অন্য বছর যে আখ 10 টাকা বিক্রি হয় প্রতি পিস, সেই আখ এবার কিন্তু 20 টাকার বেশি বিক্রি হচ্ছে প্রতি পিস, অর্থাৎ প্রায় দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে আখ। এবং যদিও মৌসুমের শুরু রয়েছে, এই মৌসুমের শুরুতে কিন্তু আখের বাজারে আমরা দেখছি যে আখ উঠেছে এবং সেটি বিক্রি হচ্ছে। খেতে খেতে আমরা দেখছি যে কৃষকের ব্যস্ততা রয়েছে, তারা আখ যে ক্ষেত থেকে ওঠানোর জন্য বিভিন্ন
বিক্রি করছেন। সব মিলে এবছর এই অঞ্চল থেকে প্রায় 25 কোটি টাকার আখ বিক্রি হবে এমনটি তারা জানিয়েছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। সানিমিদা। যশোরে আখের ফলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। দুর্গাপূজা ঘিরে সিলেটে পুরো দমে চলছে প্রস্তুতি। পূজা মণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে, চলছে সাজসজ্জা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, পূজাকে ঘিরে 1 টাকার বাজারে ক্রেতাদের কেমন ভিড় দেখছেন জানাবেন। দেখুন, আসলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গাপূজা, সেটি আসলে সন্নিকটে, অর্থাৎ যে কয়দিন আছে ইতিমধ্যে আসলে মণ্ডপের যে প্রস্তুতি, সেটি অনেকই মণ্ডপে কিন্তু শেষ হয়েছে। সিলেটে এবার সর্বমোট 668টি জায়গায় পূজা হচ্ছে এবং এর পাশাপাশি মহানগর এবং জেলাসহ যে সকল পূজা মণ্ডপ রয়েছে, ইতিমধ্যে আমরা দেখছি প্রতিমার যে সাজ বা প্রতিমার যে প্রস্তুতি, সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে এই পূজাকে ঘিরে তাদের যে সম্প্রদায়ের মানুষজন নানান উদ্যোগ কিন্তু নিয়েছেন। আমরা যদি একটু বলি যে অনেক জায়গায় আসলে যে সকল সামাজিক সংগঠনগুলো আছে, তারা বিভিন্ন ধরনের যারা আসলে নিম্ন আয়ের মানুষ, সনাতন ধর্মাবলম্বী, তাদেরকে নানানভাবে সহযোগিতা করছেন এবং সহযোগিতা করার চেষ্টা করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে বালুচর এলাকায় ওরাং সম্প্রদায়, প্রায় হারিয়ে যাওয়া একটি সম্প্রদায়। এখানে প্রায় 16টির মতো পরিবার বসবাস করে। তো প্রতি ঈদেই বিভিন্ন প্রতি পূজাতেই বিভিন্ন সংগঠন আসলে সেই পূজারীদের নানান ধরনের সহযোগিতা করে থাকে। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওরাং সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের জন্য 1 টাকায় আসলে পূজার বাজার এখানে করা হচ্ছে এবং 1 টাকায় পূজার বাজারের মধ্যে আমরা দেখেছি যে ধুতি আছে, শাড়ি আছে, বাচ্চাদের পোশাক আছে এবং যারা স্কুল শিক্ষার্থী তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তাদের স্কুলের শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানান কার্যক্রম। এখানে কিছু সাধারণ মানুষ যারা আছেন আসলে বিভিন্ন সহযোগিতা করে থাকেন। প্রতি বছর তারা এই পূজা উপলক্ষে আসলে বিভিন্ন জায়গায়, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছেন, চা শ্রমিক, বিভিন্ন উপজাতি সম্প্রদায়, তাদের মধ্যে আসলে এই সহযোগিতাটা করে থাকেন। অর্থাৎ 1 টাকায় যে পূজার সামগ্রী দেয়া, সেটি সাধারণ মানুষ যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের কাছে আসলে পৌঁছে দেয় তাদের মূল লক্ষ্য। এবং আমরা দেখেছি প্রতি বছরই আসলে এরকম কার্যক্রম চলতে থাকে। যে কোনো উৎসবে সিলেট যেহেতু সম্প্রীতির জায়গা, এখানে আসলে হিন্দু মুসলিম এটি কোনো ভেদাভেদ না করে সব ধর্মের মানুষই কিন্তু অংশগ্রহণ করে থাকেন এবং এই সহযোগিতা যাতে তাদের যে উৎসবটি আছে, উৎসবটি যাতে আনন্দময় হয়ে ওঠে এবং উৎসবটি যাতে পরিপূর্ণ হয়। যেহেতু বছরে একটি বড় উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে তাদের এই আয়োজন আমরা দেখি। তো এখানে আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে সাম্যের যে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যে উদ্যোগ, সেটি সব মানুষকে আসলে এগিয়ে আসা উচিত। যে সহযোগিতার মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষ আসলে সমানভাবে তাদের উৎসবগুলো উপভোগ করতে পারবে। তো এইভাবে আসলে সিলেটের প্রত্যেকটি জায়গায় নানানভাবে নানান আয়োজন চলছে এবং দুর্গাপূজা নিয়ে তাদের যে প্রস্তুতি, সেটি আসলে চোখে পড়ার মতো। পাশাপাশি আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাভাবিকভাবে যাতে এই সম্প্রদায়ের মানুষজন তাদের ধর্মীয় উৎসবটি পালন করতে পারেন, এই ধরনের প্রস্তুতি কিন্তু মূলত পরিলক্ষিত হচ্ছে। তো স্যারি, এই ছিল আমার কাছে সিলেট থেকে দুর্গাপূজা সম্পর্কিত সর্বশেষ তথ্য। সিলেটে চলছে দুর্গাপূজার প্রস্তুতি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলজার আহমেদ। দুর্গাপূজার আরও প্রস্তুতি চলছে কুমিল্লায়, সে খবর জানাতে যুক্ত হবেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, পূজার প্রস্তুতি কেমন দেখছেন, আর মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী কী ধরনের ব্যবস্থা নিয়েছে সেটাও জানাবেন। দেবীর আগমন উপলক্ষে আগমনী সুর কিন্তু ইতিমধ্যে কুমিল্লার পাড়া মহল্লা ছড়িয়ে পড়েছে। সনাতন ধর্মাবলম্বীদের যে এই যে ধর্মীয় উৎসবটি, এটি হচ্ছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে আসলে আমরা দেখেছি যে যেখানে যে সকল মণ্ডপগুলোতে পুজো উদযাপন করা হবে, সেই মণ্ডপগুলোতে কিন্তু আসলে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্যান্ডেল সাজানো থেকে শুরু করে প্রতিমা স্থাপন সহ নানান কর্মযোগে তারা ব্যস্ত রয়েছেন। একই সঙ্গে যেখানে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে সেখানেও আসলে রং তুলির আঁচড় থেকে শুরু করে যে সকল কাজগুলো এখনও বাকি রয়েছে সেগুলো শেষ করার জন্য তারা কিন্তু তড়িঘড়ি করছেন। কারণ হচ্ছে যে সময় কিন্তু আর হাতে খুবই একেবারে কম। কারণ হচ্ছে যে 29 সেপ্টেম্বর মহাষষ্ঠমীর থেকে মধ্য দিয়ে কিন্তু আসলে এই যে শারদীয় দুর্গোৎসব সেটি শুরু হবে, শেষ হবে দশমী
3 অক্টোবরে সেটি বিসর্জনের মধ্য দিয়ে আসলে শেষ হবে এই বড় ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা ইতিমধ্যে আমরা দেখেছি যে আসলে তারা বিভিন্নভাবে তাদেরকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে আমরা দেখছি যে আমরা যেখানে রয়েছি কুমিল্লা নগরীর রাজেশ্বরী কালী মন্দির, এখানে বিপুল সংখ্যক প্রতিমা তৈরি করা হচ্ছে। এখানে শেষ পর্যায়ে এসে দেখছি আমরা আসলে রংতুলির আসরটাই কিন্তু বাকি রয়েছে, আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যেই শেষ হয়েছে। তারা বলছেন যে সপ্তাহ খানিকের মধ্যে আসলে তারা শেষ করতে পারবেন, কারণ হাতে আর মাত্র রয়েছে 9 দিন পরে আসলে এই যে শারদীয় দুর্গোৎসব সেটি শেষ শুরু হবে। একই সঙ্গে আমরা আসলে এবারে যে শারদীয় দুর্গোৎসব এখানে প্রায় 812টি মণ্ডপে কিন্তু এই উৎসব পালিত হবে। গত বছরের তুলনায় কিন্তু এই বছর কুমিল্লায় প্রায় 64টি মণ্ডপ বেড়েছে। এই সকল মণ্ডপগুলোতে আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও আসলে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, র্যাবের সঙ্গে কথা বলেছি, একই সঙ্গে যারা পূজা মণ্ডপের যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে মণ্ডপের কমিটি এবং জেলা কমিটি, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে কুমিল্লা একটা আসলে সম্প্রীতির শহর, এখানে প্রতি বছর আসলে ঢাকঢোল পিটিয়ে এবং উৎসব মুখর পরিবেশে আনন্দঘন পরিবেশে কিন্তু পূজা উদযাপন হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। এবারও আসলে একটা আনন্দঘন পরিবেশে পূজা মণ্ডপে প্রত্যেকটি পূজা মণ্ডপে আসলে পূজা উদযাপন তারা করবেন। কুমিল্লা নগর ছাড়াও লাকসাম, চান্দিনা সহ যে সকল 17 উপজেলায় আসলে পূজা মণ্ডপের যে প্রস্তুতি সেটি সেরে নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। একই সঙ্গে আমরা দেখেছি যে গতকালকে র্যাবের পক্ষ থেকে বিভিন্ন মণ্ডপে তারা গিয়েছেন এবং সেখানে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। পুলিশ প্রশাসন সাংবাদিকদের সাথে কথা বলেছে, তারা বলছেন যে সাদা পোশাক থেকে শুরু করে মোবাইল কোড সহ নানানভাবে কিন্তু তারা নিরাপত্তার চাদরে ঢেকে দেবেন। একই সঙ্গে জেলা প্রশাসক আসলে তারা বলছেন যে প্রত্যেকটি পূজা মণ্ডপের কমিটির সঙ্গে তারা বসছেন এবং যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, বা যদিও হয়েও বিশৃঙ্খলা যদি তৈরি হয়েও থাকে সে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আসলে পুলিশ প্রশাসনের সাথে তারা সার্বক্ষণিক সমন্বয় করছেন এবং পূজা মণ্ডপের যারা কমিটি রয়েছেন তাদের সাথে সমন্বয় করে যাচ্ছেন। তো এই ছিল সবশেষ কুমিল্লা থেকে দুর্গাপূজার প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। ফরিদপুরের বিভিন্ন হাট বাজারে উঠতে শুরু করেছে পাট। সংসারের দৈনন্দিন খরচ মেটাতে উৎপাদিত পণ্য নিয়ে আসছেন চাষিরা। বিভিন্ন বাজারে ৩,৮০০ থেকে ৪,২০০ টাকা দরে বিক্রি হচ্ছে সোনালী আঁশ। মফিজুর রহমান শিপনের তথ্য ছবিতে বিস্তারিত। ফরিদপুরের সালথা, নগরকান্দা, বোয়ালমারী সহ বিভিন্ন উপজেলার প্রতিটি হাটেই উঠতে শুরু করেছে পাট। তবে ভরা মৌসুমে ভালো লাভ না পেয়ে মলিন চাষিদের মুখ। তারা বলছেন শুরুতেই চড়া দামে ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে পাট খেতে পরিচর্যা করা হয়েছে। শ্রমিকের বেতনও ছিল বেশি, এতে বেড়েছে উৎপাদন খরচ। জেলার সালথা ও নগরকান্দায় সপ্তাহে 2 দিন বসে বাজার। এখানে প্রান্তিক চাষিরা তাদের উৎপাদিত পাট নিয়ে আসে বিক্রির জন্য। এখানে সরকারি বেসরকারি বিভিন্ন পাটকল কর্তৃপক্ষের ক্রয়ের সেন্টার রয়েছে। এখান থেকে উৎপাদিত পাট যাচ্ছে দেশের বিভিন্ন জুট মিলে। বাজারে উৎপাদন মৌসুমে হাট প্রতি 20 থেকে 25,000 মন পাট কেনাবেচা হয়। বর্তমানে পাটের এই বাজারগুলোতে দর রয়েছে প্রকারভেদে 3800 থেকে 4200 টাকা। ঢাকা, বরিশাল, খুলনা সব জায়গায় যায়। সালথা এলাকার পাট, ডিস্ট্রিক্ট পাট তো সবচেয়ে ভালো পাট। দাম একটু খুশি, কিন্তু আর হইলে ভালো হয়। অন্যদিকে পাটের বর্তমান বাজার দর আগের চেয়ে অনেকটাই বাড়তি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতবার এই মৌসুমে পাটের বাজার ছিল প্রায় 2700 থেকে 3000 টাকা, কিন্তু আজকে আপনারা জানেন যে বাজার প্রায় 4000 টাকা থেকে 4000 থেকে 4200 টাকা। আমার মনে হয় যে উৎপাদন একটু কম হলেও যে পাটের যে বাজার, এই বাজার থেকে যে কৃষকের যে তাদের উৎপাদন কষ্ট সেটা অনেকটা উঠে আসবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 86,000 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,50,000 টন। এখন ফরিদপুর। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস। আজকে কিশোরগঞ্জে 2090 জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি সেক্রেটারি নির্বাচিত করবে। আমাদের তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্বাচিত হবে। রাকসুতে 12 মাসে 24 সংস্কারের ইশতেহার দিল শিবির সমর্থিত প্যানেল।
চাকসুর মনোনয়ন যাচাই বাছাই কাল। সংকটের কিনারে দেশের চা শিল্প, ধারাবাহিক লোকসানের দাবি বাগান মালিকদের, এখনই নজর না দিলে বড় ক্ষতির শঙ্কা। এবং সাতক্ষীরার শ্যামনগরে প্রভাবশালীদের নদী দখলের প্রতিযোগিতা, চরে অবৈধ স্থাপনা নির্মাণ, সংকুচিত হচ্ছে খোলপেটুয়া নদী। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।